আমি মোহাম্মদ গোলজিয়ার আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আমি স্পোর্টস ফিজিও হিসেবে কাজ করছি দীর্ঘ 6 বছর ধরে। আমি প্রথমে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডে কাজ করেছি, তারপরে আমি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে কাজ করেছি, আর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে কর্মরত আছি। আচ্ছা ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে স্পোর্টস ফিজিও কি বা স্পোর্টস একজন ফিজিওর কাজটা কি? স্পোর্টস ফিজিও হচ্ছে এখন বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয়। আপনি যদি মুদ্রার এপিট ওপিট ধরেন তাহলে স্পোর্টসের সাথে স্পোর্টস ফিজিওর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমি যদি স্পোর্টস ফিজিওথেরাপিটাকে সহজে ডেফিনেশন করি তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রিভেনশন অফ ইনজুরি, আরেকটা হচ্ছে ইনজুরি ম্যানেজমেন্ট। তো প্রিভেনশন ইনজুরিটার মধ্যে অনেক কিছুই আসে, নিউট্রিশন আসে, ফুড আসে, লাইফস্টাইল আসে, ঠিক আছে, তারপর ফিটনেসের ব্যাপারটা আসে। আর যদি আমি ইনজুরি প্রিভেনশনের কথাটা ইনজুরি ম্যানেজমেন্টের কথা বলি তাহলে সেক্ষেত্রে ফিজিওর সবচেয়ে ফার্স্ট রোল হচ্ছে যে কোনো ইনজুরি হলে ওটাকে ফার্স্ট টাইম ইভ্যালুয়েট করা, স্কেলিং করা, যে এটার মেজরিটি কেমন, এটার ডেপথটা কেমন, ঠিক আছে। এই ক্ষেত্রে আবার সেভাবে কোচ এবং ম্যানেজমেন্টকে ইনফর্ম করা যে এই ইনজুরির ক্ষেত্রে এই ধরনের একটা সময় লাগবে, এই ইনজুরির ক্ষেত্রে এই ধরনের সময় লাগবে। আমরা সেক্ষেত্রে সাধারণত যে কোনো স্কেলিংয়ের ক্ষেত্রে আমরা গ্রেড 1, 2, 3 ইউজ করি। এটার উপর, এই গ্রেডিংয়ের উপরই ডিপেন্ড করে যে আসলে ইনজুরির প্রবণতাটা কতটুকু এবং রিকভারি টাইমটা কত সময় লাগতে পারে। তো ওভারঅল হচ্ছে ফিজিওথেরাপি, স্পোর্টসের ফিজিওথেরাপির রোলটা হচ্ছে অনেকটা আপনার অনেক ইনজুরি রিলেটেড যতগুলো ডিসিশন আছে সেখানে প্রাইম রোল হিসেবে কাজ করে ফিজিওথেরাপিস্ট। $10 minutes? No, 15 minutes. 15 minutes, okay? আমরা মোটামুটি সবগুলো খেলাতেই দেখি যে একজন ফিজিওর হাতে একটা ব্যাগ থাকে। তো এই ব্যাগে আপনারা নর্মালি কি কি মেডিসিন ক্যারি করেন বা কি কি জিনিসপত্র থাকে সেই ব্যাগের ভিতরে? হ্যাঁ, সুন্দর কোশ্চেন করেছেন। আসলে আমাদের একটা ব্যাগ না, দুইটা ব্যাগ থাকে। একটা হচ্ছে আইসের জন্য, আইস ক্যারি করার জন্য আইসের একটা আইস প্যাক থাকে, আর সেকেন্ডলি হচ্ছে যে একটা ব্যাগ থাকে। ওই ব্যাগের মধ্যে হচ্ছে আমরা আসলে সাপোর্টিভ অনেক কিছু ইউজ করি। যেহেতু ইনজুরি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা যেমন প্রথমত হচ্ছে ট্যাপিং ইউজ করি, বিভিন্ন ধরনের ট্যাপিং ইউজ করি। সেখানে কাইনোসো টেপ থাকে, টেপ টু টেপ কানেক্টর থাকে, জিপসো থাকে, ঠিক আছে, এগুলো আমাদের সাপোর্টিং। এছাড়া আমরা বিভিন্ন স্প্রে ইউজ করি, ঠিক আছে, ইথাইল ক্লোরাইড ইউজ করি, ডিপিটি ইউজ করি। এছাড়া আমরা মুভ ক্রিম ইউজ করি, যেগুলো আমাদের সাপোর্টিভ হিসাবে। এছাড়া আমরা ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে যদি মনে করেন সাপোজ কারো ইনজুরির সময় কোনো হয়তো কোনো একটা জায়গায় আঘাত খেয়ে রক্ত বের হয়ে গেল, অথবা কোনো একটা পজিশনে, ওই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা গজ রাখি, পবিসেভ রাখি, বায়োডিন রাখি। এছাড়া ওয়ান টাইম ব্যান্ডেজ তো আছে। এছাড়া আমরা আরেকটা ইমার্জেন্সি বক্স থাকে যেখানে আমরা একদম খুবই গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি মেডিসিন থাকে, ঠিক আছে। এছাড়া ব্যাগে আরও থাকে আমাদের আইস ক্যারি করার জন্য, আইসকে ইজি করার জন্য আমরা কিছু পলিথিন রাখি, র্যাপিং পেপার রাখি, যাতে আমাদের কাজগুলো আসলে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যত অর্গানাইজড ওয়েতে ব্যাগটা গুছিয়ে রাখতে পারবো, ব্যাগের মধ্যে সবগুলো কম্পোনেন্ট ঠিকমতো আছে কিনা এটাও চেক করা একটা আসলে আমাদের জার্নির পূর্বে একটা পূর্ব শর্ত, যে আমার ব্যাগটা ঠিক আছে কিনা, ব্যাগের সবগুলো ইকুইপমেন্ট ঠিক আছে কিনা। প্রতিটা টিম একটা জার্নি করে ফুল লিগ ধরে, রাজশাহী, গোপালগঞ্জ আরও অনেকগুলো স্ট্রিমেতে লং জার্নি করতে হয়। সো ওই লং জার্নির জন্য আপনাদের কী কী প্রিপারেশন থাকে? প্রথমত হচ্ছে যে যখন আমরা যে কোনো জার্নি শুরু করি, শুরুর আগে ফার্স্টে আমরা ইভ্যালুয়েট করি প্রত্যেকটা প্লেয়ার যারা বেস্টে থাকে, 23-র মধ্যে থাকে। আমরা আসলে 23, 24 এই ধরনের পার্সন নিয়ে আমরা মুভগুলো করি। তো সেক্ষেত্রে আমরা পুরো 24 জনের একটা গ্রাফ নেই, সবার শারীরিক অবস্থা কেমন। এন্ড অফ দ্য টাইম যখন আমরা বাসে উঠবো, জাস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে আমরা আপডেট নেই কী অবস্থা, কারো কোনো শারীরিক সমস্যা আছে কিনা। তো এই ব্যাপারটা আমরা যখন ইভ্যালুয়েট করি, তারপরে আমরা আবার ম্যানেজমেন্ট এবং হেড কোচ, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, আমাদের যে ম্যানেজমেন্টের পার্ট আছে, কোচ আছে, ওনাদেরকে আমরা ইনফর্ম করি যে কার শারীরিক অবস্থা কার কেমন। যদি এর মধ্যে দেখা যায় যে ইমার্জেন্সি কোনো কন্ডিশন থাকে তাহলে আমরা ওটা কনসাল্ট করে, হয়তো দেখা যায় এমন অনেক সময় হয় অনেক অনেক খেলোয়াড়ই পূর্ব মুহূর্তে হয়তো শারীরিক কোনো সমস্যা হয়, তখন আমরা ওটাকে আবার নতুন করে রিঅর্গানাইজ করি আর কি।
খেলার আগের দিন যে লং খেলাগুলো থাকে যেমন রাজশাহীতে বা গোপালগঞ্জে, খেলার আগের দিন রাত্রে আপনারা কিভাবে এই জিনিসগুলো ব্যালেন্স করেন? আসলে আমরা যখনই জার্নিটা আমাদের শেষ হয়, তারপর আমাদের হয়তো অনেক সময় দেখা যায় আমাদের ওখানে প্র্যাকটিস থাকে। আমরা প্রি ম্যাচ যে প্র্যাকটিসটা আমরা ওই মাঠে করার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় আমরা যাওয়ার পর 2-3 ঘন্টা ওরা একটা রেস্ট পায়। রেস্ট পাওয়ার পর প্র্যাকটিস করে এসে তারপরে স্ন্যাক্স নেওয়ার 2-3 ঘন্টা পর, অর্থাৎ আফটার ডিনার আমরা সবাইকে আরেকবার চেক করি কার কী কন্ডিশন আছে। সেক্ষেত্রে আমাদের ওই সময় বেশিরভাগ ম্যানেজমেন্টই থাকে আসলে মাসেল রিলিজ করা, তারপরে যদি ছোটোখাটো কোনো ইনজুরি থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রিক মডালিটিস আছে ওগুলো ইউজ করি। আর আমরা যেহেতু নিউট্রিশনাল স্ট্যাটাসটা মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমরা ম্যাচের পূর্ববর্তী আমরা চেষ্টা করি নাট দেওয়ার জন্য, চকলেট দেওয়ার জন্য, যেগুলো আসলে রিকভারির জন্য এবং বডি স্ট্রেংথের জন্য ভালো কাজ করে। কি অবস্থা আলফাজ, কি অবস্থা তোমার? গুড। কালকে তো ম্যাচ, কি অবস্থা? সব ঠিক আছে? এই ওদের বাদাম টাদাম দিচ্ছ? ভাই কি অবস্থা? গুড। আপনার কি অবস্থা? আপনি পাটা দেখিতে একটু। খেলার দিন ট্রেনিংয়ের আগে এবং মাঠের ভিতরে আপনারা কিভাবে বুঝেন যে একজন খেলোয়াড়কে এখন এই মুহূর্তে এই ইনজুরির জন্য মাঠের বাইরে নেওয়া লাগবে, অথবা এই ইনজুরিটুকু মাঠের ভিতরেই কমপ্লিট করা পসিবল, বা আপনারা রেফারিদের সাথে কিভাবে কমিউনিকেশন করেন যে এই প্লেয়ারকে মাঠের ভিতরে ট্রিটমেন্ট দেওয়া পসিবল না, একে বাইরে নিতে হবে? এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ফার্স্ট কথা হচ্ছে যে আপনাকে ওয়েট করতে হবে, যেই ধরনের ইনজুরি হোক আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ রেফারি আপনাকে ভিতরে অ্যালাউ না করবে। একমাত্র আমরা একজন পার্সন যারা মাঠে অ্যালাউ হয়, উইদাউট প্লেয়ার ছাড়া আমরা একমাত্র মাঠে অ্যালাউ হই। তো সেক্ষেত্রে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রেফারি সিগন্যাল না দেবে ভিতরে যাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখন আমরা যখন যাই তখনই আমরা ফার্স্ট টাইম চেষ্টা করি যে প্লেয়ারের থেকে জানার জন্য যে সে কিভাবে কোথায় ব্যথা পেয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফার্স্ট। এছাড়া আমাদের কিছু ম্যানুয়াল অ্যাপ্রোচ আছে, আমরা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স কিছু টেস্ট করতে পারি এবং ওই সময়ে যে আসলে ব্যথার ব্যাপকতা কেমন এটা আমরা ওই সময় একটা অ্যানালাইসিস করা পসিবল হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়ার যেটা বলবে ওটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। আর আপনাকে একটু ফলো আপ করতে হবে। ফলো আপটা কেমন, যেমন আপনার প্লেয়ারটা কীভাবে ইনজুরিটা হলো, ও কীভাবে পড়লো, ট্যাকেলটা কেমন ছিল, এটার উপরে আপনার 50% ডিসিশন আপনি মেক করে ফেলতে পারবেন। আর সেকেন্ডে হচ্ছে যদি একান্তই না হয় সেক্ষেত্রে আমাদের দুইটা সিগন্যাল আছে। একটা সিগন্যাল হচ্ছে যে যখন আমি থামস আপ দেখাবো ইটস মানে প্লেয়ার ওকে আছে। আর যদি আমরা চেঞ্জের কোনো ব্যাপার থাকে যে প্লেয়ার চেঞ্জ করতে হবে, তখন আমরা কোচের দিকে এভাবে একটা সিগন্যাল দিই, এর মানে হচ্ছে চেঞ্জ করা। এই দুইটা জিনিস স্পোর্টস ফিজিওদের ক্লিয়ার থাকতে হবে এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল হচ্ছে এই দুইটা সিগন্যালের মাধ্যমে আমরা আসলে কমিউনিকেশনটা করি। এবং আমাদের প্রত্যেকটা ডিসিশন খুব অল্প সময়ের মধ্যে নিতে হয়, আমরা খুব বেশি সময় পাই না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের ডিসিশন নিতে হয়। এই ক্ষেত্রে যে যত দক্ষ সে তত ভালো সুন্দর ডিসিশন নিতে পারে। ওখানে আগের পয়েন্টে পারা যাচ্ছে না না ওয়েট। ভাই আপনি আপনার কাজটা কেমন ফিল করেন? দেখেন অনেক ম্যাচ হেরে যাচ্ছেন, জিতে যাচ্ছেন, আবার হেরে গিয়েও জিতে যাচ্ছেন, হাউ ডাজ ইট ফিল? এটা আসলে মানে সবচেয়ে আমি মনে করি একটা টিমের সবচেয়ে বড় ফিলটা করে প্লেয়াররা। ঠিক আছে, আমরাও এটা একটা পার্ট। আমাদেরও আসলে যখন টিম জিতে আসলে আমরা সবাই জিতে যাই, তখন সবারই এক ধরনের আনন্দ কাজ করে। আবার টিম যদি খারাপ করে আসলে এই অনুভূতিটা আসলে প্লেয়ার থেকে শুরু করে সবার উপরেই পড়ে। তো আসলে মেইন কথা হচ্ছে আমরা তো আসলে
এনজয়ের চেয়ে আমার যে রেসপন্সিবিলিটি বা আমার যে ডিউটিগুলো আমাকে ওখানে বেশি ফোকাস করতে হয়। তো অবশ্যই সব কিছুর জন্য তো আসলে যে এন্ড অফ দ্য টাইম আমরা যদি সিজনে উইনার হই তাহলে এটার আনন্দ সবার জন্যই। আবার যদি আমরা সিজনে খুব ভালো কিছু করতে না পারি এটার বেদনাও কিন্তু সবার জন্যই। এগোলে শট এবং গোল! এক-একের সমতায় ফিরল শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং সমতায় ফেরার দলকে ঠেকিয়ে দিলেন শামীম। আরো একবার ব্যর্থ শেখ জামাল স্কোর করতে। লাস্ট অ্যান্ড ফাইনাল এডিশনাল একটা কোশ্চেন ভাইয়া, যে একজন স্পোর্টস ফিজিও বা কেউ যদি একজন স্পোর্টস ফিজিও হতে চায় তাহলে সে বাংলাদেশে তার ভবিষ্যৎটা কি এবং কীভাবে সে এটা নিয়ে আগাবে, এবং যেহেতু আপনাদের মাঠে ডিসিশনগুলো অনেক ফাস্ট নিতে হয়, আপনারা কী পরিমাণে প্রেশারে থাকেন? প্রথমত হচ্ছে যে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হতে হলে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপিতে ব্যাচেলর থাকতে হবে, অর্থাৎ 5 বছরের ব্যাচেলর কোর্স থাকতে হবে, ব্যাচেলর ইন ফিজিওথেরাপি, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এছাড়া আপনি যদি আরও আপডেট হতে চান তাহলে আপনি মাস্টার্স ইন স্পোর্টস ফিজিওথেরাপি অর্থাৎ স্পোর্টস ফিজিওথেরাপির উপর মাস্টার্সও নিতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনি স্পোর্টসে যদি ইনক্লুড হতে হয় তাহলে আপনাকে কোনো না কোনো ফিজিওর আন্ডারে থেকে একটা নির্দিষ্ট সময়, এটা আপনি ধরে নিতে পারেন 6 মাস, 1 বছর, অনেক ক্ষেত্রে 2 বছর লাগতে পারে। তখন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি একজন ফিজিওর সাথে কাজ করেন তখন আপনি ওখান থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর আমি মনে করি যে স্পোর্টস ফিজিওথেরাপির আসলে বাংলাদেশে অনেক বড় একটা এরিয়া আছে। যারা ইন্টারেস্টেড অবশ্যই তারা ফিজিওথেরাপিতে অনার্স মাস্টার্স করে আসলে তারা যদি ইন্টারেস্টেড হয়, মানে আমাদের মোটামুটি সবগুলো সেক্টরে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, এছাড়া হকি, সবগুলো সেক্টরে কিন্তু এখন স্পোর্টসের প্রতি সরকারও সজাগ এবং ওখানে অনেক বেশি আপনার স্পন্সর থেকে শুরু করে সব পৃষ্ঠপোষকতা অনেক ভালো আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা বিশাল সম্ভাবনার জায়গা এবং এখানে স্পোর্টস ফিজিওথেরাপিতে একটা সুন্দর ভবিষ্যৎ আছে।